বোকা বোকা, আমি বড্ড বোকা। আজ এই খুশির দিনে কোথায় হাসি মুখে মেয়েকে তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বিদায় জানাবো, তা না করে আমি নিজেই চোখের জলে ভাসছি। আসলে আসলে মেয়ে মানেই তো হলো অপরের সম্পত্তি। ছোটবেলা থেকে তাকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করে তোলো, তারপর সময় এলেই এ ঘর ছেড়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি নিজের ঘরে সংসার করতে। এ যেন সেই কাকের বাসায় কোকিলের বাচ্চাকে বড় করে তোলা। আমি তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি গরু খোঁজার মতো খুঁজছি। কেন কেন চিৎকার চাচামেচি করছিস কেন? আমাকে খুঁজছিস কেন? বারে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, মেয়ে জামাইকে বিদায় দেওয়ার ব্যবস্থা করতে হবে না? তাছাড়া আমি কি করবো? এসব মেয়েলি লোকাচার তো তোর মাকেই করতে হবে। মা বলে দিয়েছে এসব তার দ্বারা সম্ভব নয়। তোমার মেয়ে তুমি যা ভালো বুঝবে সেটাই করবে। হায় ভগবান, হায় ভগবান, হায় ভগবান। ছোটবেলা থেকে তো মেয়েটা তোর মায়ের গালাগালি খেয়ে এলো, পেটে যত না খেয়েছে তার থেকে বেশি তোর মায়ের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে অনেক বেশি। সতীনের মেয়ে বলে কথা না। এই থামো তো, সকালবেলায় পাঁচালি শুরু করে দিয়েছে। শোনো, মা বলে দিয়েছে যত তাড়াতাড়ি পারো আপদ মানে দিদিকে বিদায় দেওয়ার ব্যবস্থা করতে, নইলে সে কিন্তু একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে বসবে। হ্যাঁ হয় দেখো আবার সনের মতো দাঁড়িয়ে আছে। আরে যাও না বাবা, যাও না, মেয়ে জামাইকে বিদায় দেওয়ার ব্যবস্থা করো না। এই যে কৃষ্ণ, কাজকর্ম ছেড়ে এখানে কি করছিস? হ্যাঁ বলে ওই আপদ বিদায়ের ব্যবস্থাটা কি আমার মরা বাবা এসে করবে? যা তোর ওই ঢালানি দিদিকে গিয়ে বল আর নাকা কান্না না কেঁদে সেজে গুজে তৈরি হয়ে নিতে। যত সব আদে খেতা। হ্যাঁ যাচ্ছি বাবা, সকাল থেকে এবার তিরিক্ষি মেজাজ। হ্যাঁ ভালো লাগে না, এই জন্য বাড়িতে থাকতে ইচ্ছে করে না। এই যে সোহাগী মেয়ে সোহাগী বাপ এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও, মেয়েটা যাতে তাড়াতাড়ি বিদায় হয় সেই দিকটা দেখো। আমি কি দেখবো? আমি কি দেখবো? এসব মেয়েলি লোকাচার তো মেয়ের মা মানে তোমাকেই করতে হবে। মরে যাই, আমার যেন বাপ মা মরা দায় পড়েছে। এমনিতে তো কাল থেকে তোমার রাবণের গোষ্ঠীর তোয়াজ করতে করতে আমার গা গত সব ব্যথা হয়ে গেছে। এবার যা যা করবার তোমাকেই করতে হবে, আমি কিচ্ছু করতে পারবো না। বিধুমুখী, বিধুমুখী, ছোটবেলা থেকে তো মেয়েটাকে শুধু কষ্টই দিয়ে এলে। অন্তত আজকের এই শুভ দিনে একটু একটু মানবিকতা দেখিয়ে মেয়েটাকে একটু শান্তিতে শ্বশুর বাড়িতে যেতে দাও। আমি অশান্তি করছি? দেখো এতদিন তোমার আর তোমার ছেলে মেয়ের সমস্ত রকম কুকীর্তি আমি সহ্য করে এসেছি, আরো যে কত সহ্য করতে হবে তাই ভগবানই জানেন। তাই বলছি আমাকে ঘাটিও না, এবার কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবো। হ্যাঁ দেখো আমি আবার কি কুকীর্তি করলাম? কেন? আলমারিতে যেটুকু গয়নাগাটি ছিল আমাকে লুকিয়ে সেগুলি তুমি তোমার ওই সোহাগীদের বিয়েতে যৌতুক দাওনি? হ্যাঁ দিয়েছি দিয়েছি দিয়েছি, বেশ করেছি বেশ করেছি। ওই গয়নাগুলোর মায়ে, তুমি কি ওই গয়নাগুলো তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে? কি তুমি আমার বাপ তুলে কথা বললে? ও বাবা গো, তুমি স্বপ্ন থেকে দেখো তোমার এই সতীলক্ষ্মী মেয়েকে এই সংসারে কি অত্যাচার না সহ্য করতে হচ্ছে। ঠিক আছে থাকো তুমি তোমার এই সোনার সংসার নিয়ে, আমি আজই বাপের বাড়ি চলে যাবো। ওরে বাবা, এ তো মহা ঝামেলায় পড়লাম। ওরে বাবা, আমার ঘাট হয়েছে। আমি হাত জোর করে বলছি আজকের এই শুভ দিনে মেয়েটাকে একটু ভালোভাবে শ্বশুর বাড়িতে যেতে দাও। আমি ওকে বলে দেবো ও যেন আর কোনোদিন এ বাড়িতে না আসে। আমার যদি ওকে দেখবার দরকার হয় আমি ওর শ্বশুর বাড়ি গিয়ে ওকে দেখে আসবো, তবু আমি ওকে বলে দেবো ও যেন আর কোনোদিন এ বাড়িতে না আসে। কথাটা যেন মনে থাকে, আর এই কথাটা তুমি তোমার মেয়ের কানে ভালো করে ঢুকিয়ে দিও। এই যে আজ ও এই বাড়ি থেকে যাচ্ছে, আর যেন কোনোদিন এ বাড়ি চৌকাট না মারায়। এর যদি এই বাড়িতে পিরিত দেখাতে এসেছে সেই দিন দেখবে আমার এক অন্য রূপ, একেবারে রক্তগঙ্গা বইয়ে দেবো। তবেই আমার নাম বিধুমুখী। হ্যাঁ দেখতে পাচ্ছ সরমা, দেখতে পাচ্ছ তোমার মেয়ের অবস্থাটা একবার দেখতে পাচ্ছ? তুমি তো বলবে সব দোষ আমার, আমি নাকি খাল কেটে কুমির ডেকে নিয়ে এসেছি। আচ্ছা সরমা বলো দেখি আমি কি করতাম? মা মরা ছেলে মেয়ে দুটো যাতে একটু মাতৃস্নেহ পায় তাই বিধুমুখীকে ওদের মা করে আমি এই সংসারে নিয়ে এসেছিলাম। কিন্তু সৎ মা যে ওদের কাছে অসৎ হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি গো। এমনিতেই মেয়েটা চলে যাবে বলে মনটা আমার একদম ভালো নেই। তবে শর্মা, আমার মনে হয় মেয়েটা বোধহয় এই যাত্রায় বেঁচে গেল। হ্যাঁ গো, আমার মনে হয় মেয়েটা এই নরক যন্ত্রণা থেকে বেঁচে
বেঁচে গেল। সরমা, সরমা, তুমি মেয়েটাকে একটু আশীর্বাদ করো, ও যেন শ্বশুর বাড়ি গিয়ে সুখে সংসার করতে পারে। আশীর্বাদ করো, ও যেন সুখে সংসার করতে পারে শ্বশুর বাড়ি। নিশ্চয় সুখে থাকবে কত দিনু কাকা, নিশ্চয় সুখে থাকবে। বলি সব ভালো মানুষের কপালে কি চিরকাল দুঃখ লেখা থাকতে পারে? পারে না গো, পারে না। মাস্টার, তুমি এসেছো বড় ভালো হয়েছে জানো। এই দেখো না, আমি বড় ঝামেলায় পড়ে গেছি। কেন? তোমার আবার কিসের ঝামেলা? আরে বেশ তো মেয়ের বিয়ে দিয়ে দিলে, আর ছেলেকে দেখে তো আমার বেশ ভালোই মনে হলো। আরে তুমি তো এবার একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে গো। আর নিশ্চিন্ত মাস্টার, নিশ্চিন্ত থাকা আমার কপালে নেই। ওই কথাই বলে না, তুমি যাও বঙ্গে তো তোমার কপাল যায় সঙ্গে। মাস্টার, মাস্টার, আমার অবস্থা হয়েছে ঠিক সেই রকম। মাস্টার, তুমি তো তোমাদের কাকিমা মানে আমার গিন্নিকে খুব ভালো করেই চেনো। তা তিনি বেঁকে বসেছেন ওই সতীনের মেয়ের বিয়ের কোনো লোকাচার তিনি করবেন না। আচ্ছা আচ্ছা মাস্টার, বলো দেখিনি এই লোকাচার করার জন্য আমি লোক পাই কোথায়, বলো দেখিনি। আরে এসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, কথাতেই আছে বুঝলে, কথাতেই আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আর প্রজাপতির নির্বন্ধে বিয়েটা যখন ভালো ভালো হয়ে গেছে, তখন দেখবে এসব ঝামেলা তোমার আর কিছুই থাকবে না। আরে বাবা, আমরা তো আছি নাকি? আমি এসে গেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি মধু। হ্যাঁ, এই তো কাকা, আমি এসে গেছি। এবার বলো তোমায় কি করতে হবে। আসলে কাল অনেক রাতে বাড়ি ফিরেছি তো, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তারপর ঘুম থেকে উঠে বাবার জন্য চা বানালাম, জল খাবার বানালাম, আমি নিজে স্নান করলাম, তারপর বাড়ি থেকে বেরোবো। ঠিক সেই সময় বাবা বললো ডাক্তার কাকার কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে আসতে। কি করবো, ছুটে গেলাম ডাক্তার কাকার কাছে, গিয়ে বাবার জন্য ওষুধ এনে বাবাকে ওষুধ দিয়ে এখানে আসছি। রাস্তায় যতীন সামন্তর সঙ্গে দেখা, আমাকে দেখেই বললাম দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? ময়নাদের বাড়ি বুঝি? পুরো ভাম একটা, দেখলেই মাথা গরম হয়ে যায়, গা জ্বলে যায় একবারে। কালকে আসেনি কেন জানো? কেন কেন কেন? ওই যে আসলেই যে কিছু দিতে হবে, এই জন্য। আর কিপটে, আমার মাথা গরম হয়ে গেছে, আমি ছাড়িনি, ভালো করে কথা শুনিয়ে দিয়ে এসছি। তারপর এত কিছু সামলে এখন এলাম গো। উফ, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ব্যাস, তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল। এতক্ষণ তুমি সমস্যায় পড়েছিলে বলে চিন্তা করছিলে, দেখো ভগবান তোমার সব চিন্তার সমস্যার সমাধান করবে। কিভাবে? আরে টগরি এসে গেছে। টগরি? এই গ্রামে সবাই জানে টগরি আছে যেখানে কোনো সমস্যা থাকে না সেখানে। কি হয়েছে মাস্টারটা, কিসের সমস্যা গো? আমাকে বলো তো একবার, আমি সব করে ঠান্ডা করে দেবো। আরে তোদের ময়নাদিকে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে না, এদিকে তোদের কাকিমাকে তো তোরা চিনিস, তিনি বলে বসেছেন লোকাচারের কোনো কাজে তিনি আর এগোবেন না। এই নিয়ে দিনু কাকা পড়ে গেছে মহা চিন্তায়। আরে কাকা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আরে আমি তো আছি, এই টগরি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই, আমি সবকিছু সামলে নেবো। না না, তুই সব সামলে নিবি ঠিক আছে, কিন্তু এই বিয়ের সময় মেয়েলি লোকাচার তো মেয়ের মাকেই করতে হবে, তার কি হবে শুনি? শোনো, এইসব নিয়ে এত চিন্তা করো না। আমাদের এই মাস্টারটা কি বলেন জানো? কি বলে? কি বলে? কি বলে? মাস্টারটা বলেন আছে মানুষ আছে কাজ, নেই মানুষ নেই কাজ। আচ্ছা, কাকিমা যদি ময়নাদের মা হয়ে আজকের দিনে এগিয়ে আসতে না পারে, তাতে কি হয়েছে শুনি? আরে বাবা, তুমি আমার ময়নাদের বাবা, তেমন ময়নাদের মা হয়ে কাজটা করে দেবে। কি মাস্টারটা ঠিক বলেনি? একদম ঠিক বলেছিস রে বোন, একদম ঠিক বলেছিস। তাই তো, যে সংসারে মেয়েদের মায়েরা থাকে না, সেই সংসারে মেয়েরা কি বিয়ের পরে শ্বশুর বাড়িতে বিদায় হয় না? টগরি, তুই এক কাজ কর, তাড়াতাড়ি ভেতরে গিয়ে তোদের ময়নাদিকে তৈরি করে আমাদের খবর দে। আরে দিনের আলো থাকতে থাকতে মেয়েটাকে তো রওনা করে দিতে হবে নাকি? একদম ঠিক বলেছো, তুমি কিচ্ছু চিন্তা করো না কাকা, আমি এক্ষুনি গিয়ে ময়নাদিকে তৈরি করে দিচ্ছি। তোমরা কিন্তু ঠিক সময় চলে এসো। পাগলি মেয়ে কোথাকার, বাঁধনহারা নদীর মতো ছুটেই চলেছে, ছুটেই চলেছে, ছুটেই চলেছে। এবার এই বাঁধনহারা নদীটিকে তোমাকে এই যে বাদ দিয়ে আটকাতে হবে তো দিনু কাকা। তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না মাস্টার। বুঝতে পারলে না? না। আমি বলতে চাইছি একটু পরে তোমার মেয়ে ময়না তোমার ঘর শূন্য করে দিয়ে সে শ্বশুর বাড়িতে চলে যাবে। প্রকৃতির নিয়ম অনুসারে কোনো জায়গা ফাঁকা রাখতে নেই, তাই ময়নার শূন্য স্থানটা পূরণ করার জন্য তুমি টগরিকে তাড়াতাড়ি এ বাড়িতে নিয়ে এসো গো। ছোটবেলা থেকে টগরি আর সোহমের ভালোবাসার কথাটা এই গ্রামের কারোরই অজানা নেই। হ্যাঁ মাস্টার, ওই সমু আর টগরির ব্যাপারটা আমারও কানে এসেছে, বুঝতে পারছো। কিন্তু মাস্টার 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 সব জেনে শুনে একটা নিরপরাধ মেয়েকে সুখের স্বপ্ন দেখিয়ে দুঃখের সাগরে ডুবতে বাধ্য করবো? তাছাড়া তাছাড়া তুমি তো আমার গিন্নিকে ভালো করেই চেনো, সেই ছোটবেলা থেকে ময়নাকে তিনি দুচ্ছাই করে এসেছেন। আর আর টগরি টগরি তো তার থেকে এক কাঠি ওপরে। তাছাড়া সমু সমু তো বরাবরই পরমুখা বেঙ্কি মাস্টার। হয়তো হয়তো সারাটা জীবন তাকে অন্যের অনুগ্রহ নিয়ে বেঁচে থাকতে হবে। তার সাথে টগরের না না মাস্টার মাস্টার, জেনে শুনে মেয়েটার এত বড় ক্ষতি করতে আমি পারবো না মাস্টার, এত বড় ক্ষতি করতে। আরে এসব নিয়ে তুমি ভাবছো কেন? আর তুমি ভাববার কে? যার ভাবনা তাকেই ভাবতে দাও, আর তুমি ভাবো তাকে, বুঝলে দিনু কাকা?
এই পৃথিবীটা হলো একটা রঙ্গশালা, আর আমরা সবাই এক একজন অভিনেতা। আর এই নাটকের রচয়িতা এবং নির্দেশক হলেন স্বয়ং উপরওয়ালা। তার বিনা অনুমতিতে আমরা কেউ কিচ্ছুটি করতে পারি না গো, কেউ কিচ্ছুটি করতে পারি না। শোনো, এই সব কথা এখন থাক, এখন চলো ভেতরে গিয়ে দেখি ময়নাকে সাজানোর কাজটা কত দূরে এগোলো। চলো চলো চলো। দেখো দেখি, আজকের দিনে এইভাবে কেউ কাঁদে? কুশলদা দেখলে কি ভাববে বলো তো? না না, চোখের জলটা মুছে একটু প্রাণ খুলে হাসো তো দেখি বাবা। আজ তোমার কত খুশির দিন বলো তো। থাক, তোকে আর পাকা বুড়ির মতো জ্ঞান দিতে হবে না। আমার এতদিনকার বাড়ি, বাবা, ভাই, এদের ছেড়ে যেতে কষ্ট হবে না? বাবাকে ছেড়ে যেতে কষ্ট হবে বুঝলাম, কিন্তু ভাইকে ছেড়ে যেতে কেন কষ্ট হবে শুনি? আরে আমি তো আছি। তুই আছিস বলেই তো কিছুটা নিশ্চিন্তে যেতে পারছি, নইলে জানিসই তো আমাকে ছাড়া ভাইয়ের এক মুহূর্ত চলে না। আমার ভাইটাকে একটু দেখিস টগরি। তোমার ভাইটাকে তুমি সবসময় দেখতে চাই, কিন্তু লজ্জার কি আছে রে ছুরি? তুই যে ভাইকে ভালোবাসিস সে তো আমরা সবাই জানি। দাঁড়া, অষ্টমঙ্গলায় যখন বাড়ি আসবো বাবাকে বলে তোদের 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা করবো। বাবা বাবা বাবা, একেই বলে আপনি শুধু ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে। এক পাপ ঘর থেকে নামতে না নামতেই আরেক ঝামেলাকে ঘরে গচিয়ে দেয়া ধান্দা। ওহ, কি কুক্ষণে যে মোরা সতীনের ঘর করতে এসেছিলাম, বহু কষ্টে একটা পাপকে যা হোক করে নামাতে পেরেছি। এখন বলে কিনা আরেকটা পাপকে। মা, আজকে যাবার দিনেও কি তোমার মুখ থেকে একটু ভালো কথা শুনতে পাবো না? কি করে ভালো কথা মুখে আসবে মা? 2 দিন বাদে যার জন্য আমাদের গাছতলায় গিয়ে বসতে হবে, তার সাথে কি ভালো কথা বলা যায়? গাছতলায় বসতে হবে মানে? ও হা হা হা, নাকা শশী আমার কিছুই বোঝে না। ওরে রাক্ষসী, তোর এই বিয়েটা দিতে গিয়ে তোর বাপটাকে যে সর্বশান্ত হতে হয়েছে রে হারাম জাদি। জমি জমা যা ছিল তা তো গেছে, উপরন্তু এই বসত ভিটেটা ওই সুক্ষু যতীন সামন্তর কাছে বাধা দিতে হয়েছে রে কালামুখী। হায় 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 হায়, কি অলক্ষণে মেয়ে রে বাবা। হ্যাঁ রে, তোর মাটা মরবার সময় তোকে সাথে নিয়ে মরতে পারলো না, তাহলে আমাদের এই ঝঞ্ঝাটা করতে হতো না। বেদমুখী, ছি 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 বেদমুখী, ছি। তুমি কি মানুষ? তুমি তো মা। মা হয়ে আজকের এই শুভ দিনে মেয়েটাকে এসব কথা বলতে তোমার মুখে একটু বাঁধলো না? বাঁধলো না? এই বিধুমুখী সত্যি কথা বলতে এক পা পিছপা হয় না। সত্যিই তো তোমার এই মেয়ের জন্যই তো আমাদের পথে বসতে হবে। অস্বীকার করতে পারো আমি যা বললাম তার একটা বর্ণ মিথ্যে? ওই সুদখোর যতীন সামন্তর কাছে তুমি এই বসত বিচে বাধা দাওনি? বলো না বাবা, বলো না, সত্যি কি তুমি এই বাড়িটা দেখো না বাবা? আমার দিদি, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, মা যা বলছে তার একটা বর্ণ সত্যি নয়, সবটাই মিথ্যে। কি হলো? মুখে যে রাটি কাটছো না, মেয়ের মাথায় হাত দিয়ে বলো আমি যা বললাম তার সবটাই মিথ্যে। বলো না বাবা, বলো না। সত্যি 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 রে মা, সত্যি সত্যি সত্যি। কেন বাবা, কেন? আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে পড়েছিলাম? আমাকে ঘাট থেকে নামানোর জন্য তোমাকে এইভাবে সর্বশান্ত হতে হয়েছে? এর চেয়ে তো তুমি আমার হাতে একটা দড়ি কলসি তুলে দিতে পারতে। ওরে মা! আমি ওই পুকুরে ডুবে মরতাম। ওরে ময়না মা, আজকের এই শুভ দিনে তুই তোর বাপের সামনে দাঁড়িয়ে তোর মরার কথা বলছিস রে মা? ওরে মা, তোর বাপটার বয়স হলে কি হবে রে মা? এখনো তার 2 হাতে শক্তি রয়েছে রে মা। এখনো এই চাষার বেটা ইচ্ছে করলে জমিতে সোনার ফসল ফলাতে পারে রে মা। তোর মা তোকে দোষ দিচ্ছে তো, তোর উপরে কলঙ্কের বোঝা চাপাতে চাইছে তো। আমি তোর বাপ, আমি দীনবন্ধু মিত্তির তোকে ছুঁয়ে কথা দিচ্ছি রে মা। আমি আমার সর্বশক্তি দিয়ে জমিতে চাষ করে সোনার ফসল ফলিয়ে তোকে সেই কলঙ্কের বোঝা থেকে নামাবো নামাবো নামাবোই নামাবো রে মা। নামাবোই নামাবো রে মা। নামাবোই নামাবো। ঢাঙা দেখে আর বাঁচি নে, বিষ নেই তাও আবার কুলপনা জখম। না না, তোমাদের বাপ বেটির অনেক সোহাগ হয়েছে। এবারে চোখের জলটা মুছে মেয়েটাকে একটু হাসি মুখে বিদায় দাও দেখি বাবা। হ্যাঁ, আমিও কুশলকে নিয়ে চলে এসেছি। নাও গো দিনু কাকা, এদের প্রাণ ভরে আশীর্বাদ করে হাসি মুখে বিদায় দাও। এসো এসো বাবা, এসো। তোমাদের তোমাদের বিবাহিত জীবন সুখের হোক বাবা। তোমাদের বিবাহিত জীবন সুখ। বাবা বাবা, আমার এই মেয়েটাকে একটু দেখো বাবা। বড্ড দুঃখী বাবা, বড্ড দুঃখী। জীবনে কোনোদিন ভালোবাসা পায়নি, কোনোদিন ভালোবাসা পায়নি। বাবা বাবা, তুমি এই মেয়েটাকে একটু ভালোবাসা দিও বাবা, একটু ভালোবাসা দিও।
যাও যাও যাও, অনেক বেলা হয়ে গেল, যাও, আর দেরি করো না, ঠাকুরের নাম নিয়ে গিয়ে পড়ো। দুর্গা দুর্গা দুর্গা। ভাই ভাই কোথায়? ওকে তো দেখছি না। সমু, আমি দেখছি। দেখ তুই চলে যাবি শুনে হতভাগা কোথাও বসে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। কিন্তু আমি তো কালও ভাইকে দেখিনি। কাল বিয়ের আসরে আমি ভাইকে কত খুঁজেছিলাম, কিন্তু দেখবে কি করে? কাল তোমার মা সারা রাত তোমার ভাইকে একটা ঘরে আটকে রেখেছে, বেরোতে দেয়নি তো। সে কি? কেন বাবা, কেন? ওরে মা, তোর মায়ের কি কোনো কাজের কারণ থাকে না মা? থাকে না। কিন্তু বাবা, ভাইয়ের সঙ্গে দেখা না করে আমি কিছুতেই যাব না। চুপ করে দেখো না বাবা, ভাই কোথায়? জবাব দাও বাবা, জবাব দাও। দেবে জমা কে দেবে জমা? কেউ দেবে না। হাজার তারার মতো হাজার প্রশ্ন জীবনে, কোনদিন তার জবাব পাবে না। ঢেউ দেখো নদীর পাড়ে, কেন আসে যায় বারে বারে। দেখো নদীর পাড়ে, কেন আসে যায় বারে বারে। কত ঘর ভেঙে দিয়ে যা, কত আশা কাঁদে নিরাশা। কত ঘর ভেঙে দিয়ে যা, কত আশা কাঁদে নিরাশা। কেউ ভাবে না, কেউ বোঝে না, কেউ ভাবে না, কেউ বোঝে না। কে দেবে জবাব? কে দেবে জবাব? কে দেবে জবাব? কে দেবে জবাব? ভাই, দিদি, এই ভাই, দিদি, ভাই রে, কোথায় ছিলি রে তুই? কাল থেকে তোকে দেখতে না পেয়ে মনটা বড্ড ছটফট করছিল। এখন টগরির মুখে শুনলাম মা নাকি তোকে। মা তো ঠিকই করেছে রে। আমি যে অন্ধ, আমি যে অপয়া, জন্মে মাকে হারিয়েছি। কোনো শুভ কাজে যে আমাকে থাকতে নেই রে, থাকলে যে অমঙ্গল হয়। আমি মানি না ওসব নিয়ম। দিদির কাছে ভাই আমার পয়া অপয়া কি রে? জানিস না, ভাই বোনের ভালোবাসার মাঝে মাথা গলাতে স্বয়ং যমরাজও সাহস পায় না। দিদি, এই দিদি, বল। এই তোকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না রে? তুই কি করে বুঝলি? চোখে আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু মনের আয়নায় আমি যে সবাইকে দেখতে পাই রে। আর সেই মনের আয়নায় দেখছি আমার দিদিকে যেন আজ দেবী প্রতিমার মতো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ গো সুমন্দ্রা, ময়না দিকে না সত্যি দেবী প্রতিমার মতোই সুন্দর লাগছে। জামাই বাবু, জামাই বাবু, কিছু বলবে ভাই? জামাই বাবু, বলছিলাম আমার দিদিটাকে আপনি একটু দেখবেন। হ্যাঁ, ওকে যেন কোনো কষ্ট দেবেন না। ঠিক আছে ভাই, ঠিক আছে। বড় শান্তি পেলাম, বড় শান্তি পেলাম। দিদি, এই দিদি, যা 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 যা, দেরি করিস না, অনেক বেলা হয়ে গেল, এবার তোরা বেরিয়ে পড়। যা কিন্তু যা। ভাই, আমাকে সারা যে তোর এক মুহূর্তও চলে না রে। আমি চলে গেলে কে তোকে স্নান করিয়ে দেবে? তোর খিদে পেলে কেই বা তোকে খাইয়ে দেবে? আর রাতে ঘুম না এলে কে তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে রে? আমি পারবো, পারবো দিদি, আমি সব পারবো, তুই একদম চিন্তা করিস না, সব পারবো আমি। আমি নিজে নিজে স্নান করতে পারবো, খেতে পারবো। আর রাতের বেলা যদি ঘুম না আসে, তাহলে তোর শেখানো গানটা গাইতে গাইতে আমি ঠিক ঘুমিয়ে পড়বো। কোন গানটা রে ভাই? বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ও
মাগো আমার শোলক বলা কাজলা দিদি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ও মাগো আমার শোলক বলা জন্মদিন 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 উৎসবের আলোয় সেজে উঠেছে গোটা সেনবাড়ি। প্রখ্যাত সমাজসেবক তথা ব্যবসায়ী রনিশ সেনের একমাত্র বোন প্রিয়াঙ্কা সেনের, আমাদের সবার প্রিয় প্রিয়াঙ্কা ম্যাডামের আজ জন্মদিন। বাংলার নৃত্য জগতে প্রিয়াঙ্কা ম্যাডাম একটা উজ্জ্বল নক্ষত্র। আরে বর্তমান যুব সমাজ তো প্রিয়াঙ্কা ম্যাডামের জন্য একেবারে পাগল। তাই তো তাকে শুভেচ্ছা জানানোর জন্য এই অনুষ্ঠানের বাড়িতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মানে কথা বলছিলাম শহরের বিভিন্ন গণ্যমান্য মানুষেরা। আরে আশা তো সবাই শুরু হয়েছে সোমনাথ, আর কিছুক্ষণের মধ্যেই দেখবে গোটা সেনভিলা মানুষের ভিড়ে আর কোলাহলে একেবারে ভরে উঠেছে। আফটার অল বাংলার নৃত্য জগতের বিখ্যাত নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা সেনের জন্মদিন বলে কথা। মানে কথা বলছিলাম কি স্যার, অ্যানাউন্সটা আপনি করে দিন। ও শিওর। Attention please. Ladies and gentlemen, here is a special announcement. আজকে আপনারা সবাই যাকে উইশ করতে এসেছেন, অর্থাৎ আজকে সেই বার্থডে গার্ল মানে আমার একমাত্র বোন প্রিয়াঙ্কা আপনাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই উপহার দেবে ওর তরফ থেকে এক মনোরম গিফট। So now I present the one and only glamour queen, Miss Priyanka Sen. বাবু আপনার সিস্টার তো একটা জিনিয়াস আছে, জিনিয়াস যাকে বলে রত্ন। আপনার আশীর্বাদ কিন্তু ভীষণ পরিমাণে দরকার। যাকে আলাপ করে দিই প্রিয়া, ইনি হচ্ছেন মিস্টার সুরজ সিং। ইনি মুম্বাইয়ের একজন বিখ্যাত ব্যবসায়ী। ইনি খুব শিগগিরই একটা ডাবল ভার্সন ছবি করতে চলেছেন। এনার খুব ইচ্ছে এই ছবিতে তুই ডান্সের পাশাপাশি একটা স্পেশাল ক্যারেক্টারে অ্যাক্টিংও করবে। ওয়াও দাদা, এটা খুব দারুণ খবর। কিন্তু সুরজ জি, আমি তো কোনোদিন অভিনয় করিনি, আমি কি পারবো? দেখুন মিস্টার, এই অভিনয়ের ব্যাপারটা মেয়েদের কখনো শিখিয়ে দিতে হয় না। আরে মেয়েরা তো জন্ম থেকে এক একটা অভিনেত্রী। কি রনিত বাবু, আমি তো অ্যাবসলিউটলি নট, ইউ আর পারফেক্টলি কারেক্ট। তাছাড়া আপনাদের মতো জহুরিরা রত্নের কদর করবে না, তাই কখনো হয় নাকি? তো ম্যাডাম বলছিলাম আপনি আমার সঙ্গে হাত মিলাবেন না? শিওর, why not? হ্যাঁ বলছি, হ্যান্ডশেক তো হয়ে গেছে, আবার হাতটা ছাড়ুন। সরি ম্যাডাম, আসলে কি জানেন তো আমার না একটা বহুত অভ্যাস আছে, কিছু একবার আমার হাতে লেগে গেলে না ওটা ছাড়িয়ে দিতে মন চায় না। ঠিক আছে আগে চলুন, আগে আমরা আমাদের বিজনেস টার্মটা সেরে ফেলি, তারপর না হয় আপনি এগুলো করবেন। প্রিয়া, তুই আমাদের বাকি কেসদের একটু অ্যাটেন্ড করে আমি আসছি। ওকে, আসুন। हाँ चलिए मैडम, आप कहीं भी जाइए मत, अभी आज ही अपना के दिए हमारा नेक्स्ट पिक्चर है वो साइन टा करिए लीव है। शियोर, ये तो मेरा खुशनसीब। सुरो सिंह जी, हाँ बोलिए। আসুন। हाँ चलिए। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ এই আছি এই নেই, আমি যেন পাখি মেলে পাখনা।
সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নীড় একা পড়ে থাকে থাক না, এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখ না। সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নীড় একা পড়ে থাকে থাক না। ও সকাল আলো আলো এ শিশির ঝলমালো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আ জল আনতে যাচ্ছ বুঝি? কি করে বুঝলে এটা আমি? চোখে আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু মনের আয়নায় আমি যে সবাইকে দেখতে পাই টগর। তাই? তুমি সবাইকে দেখতে পাও? হ্যাঁ, না মানে যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি তাদের সবাইকে দেখতে পাই। বলো না গো, বলো না তুমি কাদের ভালোবাসো আর আর কাদের তুমি দেখতে পাও? আমি আমি ভালোবাসি সুন্দর নীল আকাশ। ওই নীল আকাশের বুকে সাদা মেঘগুলো যখন পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, সেটা দেখতে না আমার খুব ভালো লাগে। যদিও আমি চোখে দেখতে পাই না, কিন্তু কল্পনার চোখ দিয়ে দেখতে আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, আর 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 ও হ্যাঁ হ্যাঁ, আর আমি দিদিকে খুব ভালোবাসি, জানো, খুব ভালোবাসি। মা চলে যাওয়ার পর সেই ছোটবেলা থেকে দিদি তো আমাকে খাইয়ে পরিয়ে এত বড় করেছে, জানো। দিদিটা শ্বশুর বাড়ি চলে যাওয়ায় না আমার ভীষণ কষ্ট হচ্ছে। বলবো না? না বলবে না। শোনো, হ্যাঁ? এদিকে এসো। কোথায়? এখানে বসো। কোথায়? শোনো, তুমি তো জন্ম থেকে অন্ধ ছিলে না? ছোটবেলায় তোমার একটা কি অসুখ করলো, তারপর থেকে আস্তে আস্তে তুমি চোখে কম দেখতে শুরু করলে। যদিও দিনু কাকা মানে তোমার বাবা তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমার এই সৎ মা কিছুতেই তোমায় নিয়ে যেতে দিল না। বললেই সব নাকি তোমার অভিনয়, সব তোমার পড়াশোনা না করার অজুহাত। তারপর 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 আমি চিরদিনের মতো অন্ধ হয়ে গেলাম। আমার চোখের উপর নেমে এলো এক নিকষ কালো আঁধার। আলোর জগৎ থেকে আমি চিরদিনের মতো নির্বাসিত হলাম এই অন্ধকার জগতে। ভুল ভুল সোহম, কথাটা সম্পূর্ণ ভুল। ঈশ্বর ঈশ্বর তার এই আলোর জগৎ থেকে কাউকেই অন্ধকার জগতে নির্বাসিত করে না। তোরা তোরা যারা চোখে দেখতে পাস না, এই দুনিয়া তাদের অন্ধ বললেও তোরা কি সত্যিই অন্ধ? না সোহম, কখনোই না। তোদের চোখের আলো কেড়ে নেবার সাথে সাথে ঈশ্বর তোদের মনের আলোর জ্যোতি আরো অনেক বাড়িয়ে দিয়েছে, যাতে তোরা এক মনে সাধনা করতে পারিস। মাস্টারদা, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। মাস্টারদা, মাস্টারদা গো, ও মাস্টারদা, তোমার এই অপূর্ব গানটা শোনার পর আমি অন্ধ বলে যে ঈশ্বরের প্রতি আমার রাগ বা দুঃখ ছিল, সেটা আর থাকবে না। তুমি দেখে নিও। কেন থাকবে রে অধভাগা, কেন থাকবে? এটা জানবি, ঈশ্বরের এই দুনিয়ায় তার অনুমতি ছাড়া কিছুই ঘটে না। এই যে দিনের পরে রাত, বা ধর রাতের পরে দিন আসে, বা ধর নদীতে জোয়ার ভাটা হয়, সবই তারই নির্দেশে, তারই প্রয়োজনে। তাহলে মাস্টারদা, ওর চোখের আলোটা কেড়ে নেওয়া কি ভগবানের এতই প্রয়োজন ছিল? হয়তো ছিল। ঈশ্বরের লীলা বোঝার ক্ষমতা আমাদের কোথায়? এই যে তোর নাম সোহম, সোহম মানে কি জানিস? হ্যাঁ? সোহম মানে হলো সূর্য। সাময়িকভাবে মেঘ এসে সূর্যের আলো ঢেকে দিতে পারে, কিন্তু তার জ্যোতি কেড়ে নিতে পারে না। তাই আমার স্থির বিশ্বাস, সাময়িকভাবে সূর্য চোখের আলো হারালেও ঈশ্বরের আশীর্বাদে ও একদিন ঠিক দৃষ্টিশক্তি ফিরে পাবে। হ্যাঁ, মাস্টারদা, ও মাস্টারদা, আমি আবার দৃষ্টিশক্তি ফিরে পাবো? হ্যাঁ, আমি সবকিছু দেখতে পাবো? আরে পাবি রে হতভাগা, পাবি। ঈশ্বর ঈশ্বর এত বড় নিষ্ঠুর হতে পারে না। একজন চোখ না থাকা মানুষের যে কি কষ্ট, সে আমি আমার চোখ থাকলেও বুঝতে পারি রে ভাই। আর তুই যদি জন্ম থেকে অন্ধ হতিস, সে যন্ত্রণাটা এক ধরনের, কিন্তু একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে অন্ধ হয়ে গেলে। আচ্ছা মাস্টারদা, ওকে যদি কেউ চোখ দান করে তাহলে তো ও আবার দেখতে পাবে? সে হয়তো পাবে, কিন্তু সেরকম লোক তুই পাবি কোথায়? কেন? আমি আমার চোখ দান করবো ওকে? ওর পাগলি, আরে ওকে দুনিয়ার আলো দেখাতে গেলে তোর থেকে চোখ নিতে হবে কেন? ও তো তোর চোখ দিয়ে এই দুনিয়াটা দেখবে,
আরে তাই তো দেখছে। না না, ওর চোখ নিতে আমার বইয়ে গেছে। যা ঝগড়ুটে মেয়ে, কোনোদিন হয়তো রাগের বসে বলবে দাও আমার চোখ ফিরিয়ে দাও, হয়তো আমার চোখটাই খুবলে নেবে। মাস্টারদা, তুমি ওর সঙ্গে তাল মিলিয়ে আমার পিছনে লাগছো। যাও, তোমাদের কারোর সাথে আমি কথা বলবো না, তোমাদের দুজনের সাথে আরে 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 আরে, তুই তো দেখছি ভারতবর্ষের আবহাওয়ার মতো। এই মেঘ তো পরক্ষণেই ঝড়ের সম্ভাবনা। ভাই সোহম, হ্যাঁ। তোমার কপালে কিন্তু অনেক দুঃখ লেখা আছে, আমি বলে রাখছি। আবার কি দুঃখ দেখলে গো? বলছি এই থানি লঙ্কাটা যখন তোমার ঘরে বউ হয়ে আসবে না, তখন এই, শোন শোন শোন, তখন একটা না আমি পরে বলবো। এখন আমি আসি। হ্যাঁ, আসি রে ভাই সোহম। মাস্টারদা, ও মাস্টারদা, মাস্টারদা চলে গেল বুঝি? তো কি করবে? এখানে বসে বসে তোমার সঙ্গে গল্প করবে? সত্যি তো, সবার কত কাজ, আর আমি কোনো কাজই লাগি না। এই রে, তোমার কাজের কথা বলতে মনে পড়ে গেল, আমি যাই গো। আরে বাবা তো আমাকে বলেছিল জলটা নিয়ে এসে ডাক্তার কাকার কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে আসতে। আমি একদম ভুলে গেছি, আর দাঁড়াবো না, আমি যাই গো। ওষুধ তো একটু পরে আনলেও চলবে। বলছিলাম কি টগরি, আমার পাশে একটু বসো না, দুটো গল্প করি। না গো, এখন আর গল্প করার সময় নেই, একটু বাদেই আধার নেমে যাবে। ও তাই বুঝি? কখন যে দিন হয় আর কখন যে রাত নামে, এসবের আমি কিছুই বুঝি না। আমার কাছে তো সবই সমান। সোমদা, টগরি, এই টগরি, টগরি, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না টগরি? তোমার মতো বাজে লোককে ভালোবাসতে আমার বইই গেছে। গাগরি ভরণে চলে রাধা, যমুনাতে চলে রাধা, গাগরি ভরণে চলে রাধা। নুপুর শ্রবণে বুঝিল শ্রীহরি, নুপুর শ্রবণে বুঝিল শ্রীহরি, ওই শ্রী চরণে বাঁধা। যেতে যেতে রাধা চুরি করে চাই, যেতে যেতে রাধা চুরি করে চাই, তাই দেখে কৃষ্ণ পরাণ করে হায় হায়, তাই দেখে কৃষ্ণ পরাণ করে হায় হায়। তবু শ্যামের কাছে রাধা রানী যেতে যে পারে না, শ্যামের কাছে রাধা রানী যেতে যে পারে না, ননদীরা দেয় বাধা। গাগরি ভরণে চলে রাধা, যমুনাতে চলে রাধা, গাগরি ভরণে চলে রাধা। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। আরে বোন 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 তো আদরের হবেই, আর তারপর যদি সে হয় আমার বোন প্রিয়াঙ্কা সেন, তাই তো প্রিয়াঙ্কা আমার বড় আদরের ছোট বোন, আমার সোনার ডিম পড়া হাঁস। সালা, আমার নাম রনিত সেন, আর আমার জীবনে তো আবার টাকাটাই মেন। সেই জন্যই তো ওকে সামনে রেখে আমি ধীরে ধীরে তৈরি করছি আমার স্বপ্নের প্রাচুর্যের প্রাসাদ। তবে প্রাসাদটা যেন তাসের না হয়, এটা খেয়াল রাখবেন। তাহলে একটু হাওয়াতেই কিন্তু আপনার ওই স্বপ্নের প্রাচুর্যের প্রাসাদ, মানে কথা বলছিলাম, ভেঙে পড়তে পারে। রনিত সেন কখনো কোনো কাঁচা কাজ করে না সোমনাথ। আমি একজন ড্রিম মার্চেন্ট, সোজা বাংলায় স্বপ্ন ব্যবসায়। আমি অন্যকে স্বপ্ন দেখিয়ে নিজের স্বপ্ন পূর্ণ করি, তাই একটা স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে সোমনাথ। জানা প্রশ্নের উত্তরও অনেক সময় ভুল হয়ে যায় স্যার। মানে কথা বলছিলাম, এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। তাই আমি নিশ্চিত না হয়ে জীবনের কোনো জটিল প্রশ্নের উত্তরে হাত দিই না সোমনাথ। তাহলে আপনি কি করে ধরে নিলেন যে প্রিয়াঙ্কা ম্যাম একের পর এক সোনার ডিম আপনার হাতে তুলে দেবে?
আর আপনি সেগুলোকে বিক্রি করে আপনার স্বপ্নের জমির কাটা ক্রমশ বাড়িয়েই যাবেন। সরি স্যার, ছোট মুখে হয়তো অনেক বড় একটা কথা বলে ফেললাম বলে আপনি আমায় ক্ষমা করে দেবেন। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, অনেক কথা বলছিলাম যে মানুষ চায় কিন্তু বিধাতা তাতে নাক গলায়। আর আমার প্রিয়ার জীবনে আমি হলাম ওর একমাত্র ঈশ্বর, একমাত্র বিধাতা, একমাত্র ভগবান। তাই আমি যেটা চাইবো প্রিয়া সেটাই করবে, আর আমি যেটা বলবো প্রিয়া তো সেটাই বলবে। হ্যাঁ আমি বলবো, আর আমি এটাই বলবো যে মিস্টার সুরজ সিং এর কাজ আমি করছি না। না মানে কেন? না না, নাচের জগতে তোকে অনেক লোক চেনে, একদম ঠিক, কিন্তু ফিল্মি দুনিয়াতে তুই একদম নতুন, একদম নিউ কামার, নবাগতা। তোকে সুরজ যে একটা এত ভালো অফার দিয়েছে, তুই কেন হাতছাড়া করছিস বন্টি আমার? সো হোয়াট দাদা, তাহলে তো উনি আমার মাথাটা কিনে নেননি। শোনো দাদা, আমি একজন প্রফেশনাল ডান্সার, টাকা ছাড়া আমি কিছুই বুঝি না, আর বুঝতেও চাই না। হ্যাঁ এটাই তো মনে কথা বলছিলাম উচিত। তা তুমি আমাকে কি করতে বলছো দাদা? চুপ করে আমি এই অন্যায়টা মেনে নেব। এটা ছাড়া যার কোনো পথ নেই রে বোন। এখন মুখ বুঝে তোকে এই সমস্ত অন্যায় মেনে নিতে হবে, আর তারপর যখন তোর সময় আসবে তখন দেখবে এই সমস্ত প্রডিউসারের দল তোর একটা টেপ পাওয়ার জন্য তোর পেছনে কিরকম লেজ নাড়াচ্ছে। তাই এখন তো শুধু সময়ের অপেক্ষা। বেশ, তবে তাই হোক, তুমি নয় যা বলবে আমি ঠিক সেটাই করবো। মানে দেখ, লাইক মাই গুড সিস্টার, আমি তোকে ঠিক যেভাবে চলতে বলছি তুই ঠিক সেইভাবে চল। তারপর দেখ তোর এই দাদা রনিত সেন তোকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। ম্যাডাম বলছিলাম আমাদের আজকের এই বাঘা যতীনের প্রোগ্রামের কথা আশা করি নিশ্চয়ই আপনার স্মরণে আছে। তাই আপনার দাদা আপনাকে কোথাও পৌঁছে দেওয়ার আগে আপনি কিন্তু সঠিক সময় প্রোগ্রামে পৌঁছে যাবেন। মনে কথা বলছিলাম, টাকা খেয়ে বসে আছি, একটু এদিক ওদিক হলে একটা মারও কিন্তু বাইরে পড়বে না সোমনাথ, তুই পাবলিকের মার না কেওড়া তলা পার। আরে সোমনাথ, তুমি কিছু চিন্তা করো না, তুমি তো জানো যে আমার সবটাই মাথায় থাকে। তবে আমাকে যে এখন একটু বেরোতে হবে সোমনাথ, আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি এক কাজ করো, তুমি আমার ট্রুপটা নিয়ে আগে স্পটে চলে যাও, কেমন? ওকে ম্যাম। দাদা বলছি আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ ঠিকঠাক যাবি আর ঠিকঠাক ড্রাইভ করবি, সাবধানে স্পটে পৌঁছে যাবি। ওকে দাদা, বাই। বাবু টাটা, লাভ ইউ। বাবা, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। আমি তো ভাবছিলাম। তুমি আবার কি ভাবছিলে সোমনাথ? আমার কথা নয় স্যার, ভাবছিলাম আপনার কথা। হ্যাঁ, প্রিয়াঙ্কা ম্যাম না জানলে আমি তো জানি যে সুরজ সিংজির কাছ থেকে আপনি অলরেডি চেকে 4 লাখ টাকা নিয়েছেন, কিন্তু কেসে? চুপ সোমনাথ, চুপ, একদম চুপ। দেওয়ালেরও কান আছে, কথাটা হজম করে ফেলো। কথার ব্যথা যত তাড়াতাড়ি হজম করতে পারবে তত বেশি দিন তুমি বাঁচবে, আর না হলে মনে থাকবে। এই আমি মুখে দিলাম তালা, পিঠে বাঁধলাম কুলো, নে যত পারিস কিলো। আমার নাম রনিত সেনহা, আর আমার জীবনে তো আবার টাকাটাই নেই। সোমনাথ, তুমি একটা কথা মাথায় রেখো, এই রনিত সেন জীবন একমাত্র সত্যিকে ছাড়া কাউকে ভয় করেনি, কাউকে না। ঠিক যেমন প্রিয়া জানে মিস্টার সুরজ সিং এর কাছ থেকে আমি চেকে নিয়েছিলাম 4 লাখ টাকা, কিন্তু ক্যাশে যে আমি আরো 3। আরে 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 রনিত সেন, তুমিও তো দেখছি সোমনাথের মতো পেটে কোনো কথা রাখতে শেখোনি, ফস করে সব বলে দিচ্ছিলে। বোকামি করো না রনিত সেন, তোমার একটা বোকামি তোমাকে তোমার প্রিয়ার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারে, আর সেক্ষেত্রে তোমার ইনকামটাই তো বন্ধ হয়ে যাবে। টাকাই স্বর্গ, টাকাই ধর্ম, টাকাই চিন্তামণি, টাকা ছাড়া আমি যা মণিহারা ফণি, মণিহারা ফণি, মণিহারা ফণি। ছাটা মারি এই সংসারের মুখে দুদণ্ড বসে যে একটু জিরো
উপায় নেই। একটা কাঁটা গলা থেকে নেমেছে, বাকি আছে আরো একটা কাঁটা। সেই কাঁটাটা যেদিন গলা থেকে নামবে, ঠাকুর ঠাকুর তোমায় আমি জোড়া পাঁটা দেব। পারবো না, একটা পাঁটার যা দাম, তোমায় আমি জোড়া মুরগি দেব। তাও হবে না, তোমায় আমি জোড়া এঁচড় দেবো মা, জোড়া এঁচড় দেবো। এই কি হয়েছে রে? এমন চেল্লাচ্ছে বাড়িতে যেন ডাকাত পড়েছে। ডাকাত এ বাড়িতে এসে কি নেবে শুনি? তা তোমার ওই সতীনের ছেলের কাণ্ড কারখানা কিছু শুনেছো? কেন? ওই আবাগির ব্যাটা আবার নতুন করে কি করলো? নতুন করে কিচ্ছু করেনি, পুরানো অভ্যেসটাকে নতুন করে ঝালিয়ে নিচ্ছে। এই তুই কি ঘুরিয়ে পেয়েছিস? না সোজা কথা বলতে পারিস না? কি করে বলবো? আমি তো তোমার ছেলে। নিম গাছে কোনোদিন আপেল ফলতে দেখেছো? ঠিক আছে ঠিক আছে, তোকে অত ব্যাখ্যা না দিয়ে ঝট করে বলে ফেল কি বলতে এসেছিস। আমার আবার রাজ্যের কাজ পড়ে আছে। হ্যাঁ, সে কাজ না হয় তুমি করবে, কিন্তু তোমার ওই সতীনের ছেলে যে কুকীর্তি করে বেড়াচ্ছে সে খেয়াল আছে? আজ আসুক বাড়িতে, ঝেঁটিয়ে যদি। এই কি কি করেছে রে? বেরে রে রে। ভালো করছে। পাড়ার ওই ধেঙ্গি মেয়ে টগরির সঙ্গে যেখানে সেখানে ঢলাঢলি খাচ্ছে। আরে বাবা, ও নয় চোখে দেখতে পায় না, কিন্তু টগরি ও তার অন্ধ নয়। জানো মা, এই নিয়ে পাড়া একবার ঢিঢি পড়ে গেল। এই কি বলছে সবাই? না, বলছে তো অনেক কিছুই, কিন্তু সেই কথা ওদের কানে গেলে তো জানো মা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এটা তোর লজ্জা বাবার কি আছে? শোন, বাপটা এক হলো, ও তো তোর নিজের মায়ের পেটের ভাই না, সৎ ভাই, পরের ছেলে। পরের ছেলে পরমানন্দ, ওর নামে যত বদনাম হয় ততই আনন্দ। তুই এক কাজ কর, এই গ্রামের মানুষদের ওদের বিপক্ষে খেপিয়ে দে। তারপর গ্রামের মানুষ খেপে গিয়ে যখন ওদের এই গ্রাম থেকে দুদুল করে দাঁড়াবে, তখন আমার হাড় কখানা জিরোবে। মা, তোমার ওই সতীনের ছেলেকে তাড়াতে চাইছো তাড়াও, কিন্তু টগরিকে তাড়ালে চলবে না। কেন কেন? ওই হতচারী টগরির উপর তোর আবার ইয়ে আছে নাকি? এই ভুলে গেলি এই কিছুদিন আগে ওই হারামজাদি টগরি সবার সামনে তোকে কি হেনস্থাই না করলো? বলিনি মা, বলিনি। সেদিন টগরি পুকুর ঘাট থেকে চান করে বাড়ি ফেরার সময় আমি ওর হাতটা ধরেছিলাম বলে আমার গালে চড় মেরেছিল। সেটা উসুল না করে আমি ওকে ছাড়বো ভেবেছো? ওর আমি এমন সর্বনাশ করব, ও যেন জীবনে কোনোদিন কারোর দিকে মুখ তুলে না তাকায়। এই যে কাকিমা, বলছি দিনু কাকা বাড়িতে নেই কেন গো মাস্টার? হঠাৎ অসময়ে আমাদের বাড়িতে? দরকার আছে গো কাকিমা, দরকার আছে। তাই তো দিনু কাকার খোঁজে আমি প্রথমে মাঠে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনলাম শরীর খারাপ হলে নাকি দিনু কাকা বাড়িতে চলে এসছে। তাই তো পলাশকে সঙ্গে নিয়ে আমি ছুটতে ছুটতে তোমাদের বাড়িতে সে এলাম। তো দেখতেই পাচ্ছি, এখনো তো সতীনের ছেলেটার মতো চোখের মত্তা খেয়ে বসে থাকেনি। তা কি ব্যাপার সেটা কি আমাকে বলা যায় না? এই তো মাঠ থেকে ফিরে এসে শরীরটা ভালো লাগছে না বলে সেই যে ঘরে ঢুকলেন আর বেরোলেন না। সেটাই তো স্বাভাবিক কাকিমা, সন্তান বিপদে পড়লে মা বাবাই তো আগে থেকে বুঝতে পারে। বিপদ? কার বিপদ মাস্টার? কি হয়েছে? কেন নাকামো মারছো বলো তো? তুমি কি এখনো বুঝতে পারছো না মঙ্গল মাস্টার কেন আমাদের বাড়িতে এসেছে? না, কি ব্যাপার বল? একটু আগে আমি তোমাকে বললাম না, মনে হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে পাড়ায় বেশ শোরগোল পড়ে গেছে। তাই তো মঙ্গল মাস্টার পলাশকে নিয়েই আমাদের বাড়িতে এসেছে। সত্যি? সত্যি বলছিস? ও ঠাকুর, তোমায় যে আমি কি দেব? সে তুমি দেবে, আমি কি বলি শোনো। মঙ্গল মাস্টার বাবাকে কি বলে দেখো, আর আমি ততক্ষণ গ্রামটা ঘুরে আসল খবরটা নিয়ে আসি। তাড়াতাড়ি আসো। কাকিমা, দিনু কাকা ডাকুন, ওনার সব কথা জানা দরকার। শুধু উনি কেন বাবা, খবরটা জানার জন্য আমার ভেতরটা কেমন নিষ্পিস নিষ্পিস করছে। ওগো শুনছো? শিগগির শিগগির একবার বাইরে এসো না গো, দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ? কি মাস্টার? ও মাস্টার, মাস্টার কি সর্বনাশ হয়েছে বলছে? আসলে দিনু কাকা, কাল রাতে ময়নার মোবাইল থেকে আমার মোবাইলে একটা ফোন আসে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি কথাগুলো ভালো করে বুঝতে পারিনি। মনে হলো কোনো বিপদ হয়েছে। তাই তো সকালবেলায় উঠে অনেক চেষ্টা করে কোনো রকম যোগাযোগ করতে না পেরে পলাশকে নিয়ে ছুটে গেলাম ময়নার শ্বশুর বাড়িতে। আর গিয়ে দেখি। কি দেখলে? কি দেখলে মাস্টার? কি দেখলে? কাল রাতে একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় ময়নার স্বামী কুশলের বাইকটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে।
সমস্ত সুখ, সমস্ত আশা আকাঙ্ক্ষা চিরদিনের মতো নিভে গেল। আমার ভালোবাসার প্রদীপ, আমার ঘর বাঁধার স্বপ্ন। ওরে মা, এদের কোন বেঁচে এসে আমার সামনে এসে দাঁড়ালি রে মা। এই তো সেদিন লাল বেনারসি পরে, কপালে চন্দনের টিপ, সিঁথিতে লাল সিঁদুর দিয়ে হাসি মুখে শ্বশুর বাড়ি চলে গেলি সংসার করতে রে মা। সবার কপালে যে সুখ সয় না বাবা, নইলে অত ছোটবেলায় নিজের মাকে হারাবো কেন? কেনই বা এতগুলো বছর এই মায়ের গঞ্জনা শুনে বেঁচে রইলাম? আমার মুখে হাসি দেখবে বলে কত কষ্ট করে তুমি আমার বিয়ে দিয়েছিলে, অথচ সেই বিয়ের 1 মাস কাটতে না কাটতে রাক্ষসী, তোরা দুটো ভাই বোনই রাক্ষসী। নিজের মাকে খেয়েছিস, বরটাকেও খেলি, এইবার এসেছিস আমাদের সর্বনাশ করতে। কেউ একটা কথাও বলবে না। এ অপয়া অলক্ষী মেয়ের জায়গা এই বাড়িতে হবে না। তুমি চুপ করবে। আমি গিয়ে শেষ দেখাটাও দেখতে পাইনি দিনু কাকা। দুর্ঘটনার 2 ঘন্টা পরেই কুশল মারা গেছে। মাস্টার, শেষের পর শেষ দেখে আর কি লাভ বলো তো মাস্টার? কি লাভ বলো তো মাস্টার? কেন সব শেষ হয়ে গেল বাবা? আমার কোন পাপে শুরু হতে না হতে সব শেষ হয়ে গেল? বলো না বাবা, কেন কেন কেন? এই মর্মান্তিক কেনর সামনে কোনোদিন যে আমাকে দাঁড়াতে হবে আমি তো তা বুঝতে পারিনি রে মা। আমি তো তোর সর্বাঙ্গীন সুখ দেখতে চেয়েছিলাম রে মা। সইল না বাবা, সইল না। আমার কপালে শ্বশুর বাড়ির সুখ সইল না। মাস্টার, একটা লোহার ডান্ডা আমার মাথায় সজোরে আঘাত করতে পারো মাস্টার, যাতে আমার সহজেই মৃত্যু হয়। মাস্টার, ময়নার এই বৈধ প্রবেশ আমি সহ্য করতে পারছি না মাস্টার, সহ্য করতে পারছি না। মেয়ের বিয়ে দিতে গিয়ে সর্বস্ব খুইয়েছ, এখন তো চাইবেই নিজে মরে গিয়ে আমরা সবাই যাতে গাছতলায় গিয়ে বসি। বিধুমুখী ময়না, ওরে ময়না মা, আমার একটা কথা রাখবি রে মা, একটা কথা রাখবি রে মা। এই ভেসে আর কোনোদিন আমার সামনে আসবি না রে মা। চোখের জল মুছে ফেল রে মা। আঘাতে ভেঙে পড়ে জীবনকে থমকে রাখার জন্য জীবন নয় রে মা। শুরুর পর যেমন শেষ হয়, শেষের পর আবার শুরু হয় রে মা। আমি তোর আবার নতুন করে ঘর বেঁধে দেবো রে মা। হ্যাঁ, আমার কথা তুমি মুখে বেরো না। ভগবান আমার থেকে যা কেড়ে নিয়েছে। কে ভগবান? কে ভগবান? ভগবান নেই, ভগবানের কোনো অস্তিত্ব নেই। ভগবান যদি থাকতো তাহলে তোর চোখ দিয়ে জল ঝরতো না রে মা। আমি যে তোর হাসি মুখ দেখতে চেয়েছিলাম রে মা, আমি যে দেখতে চেয়েছিলাম তুই হাসি মুখে সংসার করছিস রে মা। ওই নিষ্ঠুর ভগবানকে চ্যালেঞ্জ করে আমি বলছি, তোমার এই অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি দীনবন্ধু মিত্রের আমার মেয়ে ময়নার আবার নতুন করে ঘর বেঁধে দেবো। আমি দেখতে চাই কার শক্তি বেশি, এই দীনবন্ধু মিত্রের না ওই পাষাণ ভগবানের। পাষাণ ভগবানের, পাষাণ ভগবানের, পাষাণ ভগবান, পাষাণ ভগবান। আমরা গানের পাখি, গানে গানে ভরা ভুবন, দুজনেই একসাথে সারা বছরের কুজন। আমরা গানের পাখি, গানে গানে ভরা ভুবন, দুজনেই একসাথে সারা বছরের কুজন। একটু ছোঁয়া আর একটু আশা হয়ে গেছে দুজনা ভালোবাসা। একটু ছোঁয়া আর একটু আশা হয়ে গেছে দুজনা ভালোবাসা। সেই আশা স্বপ্ন নিয়ে, সেই
একবার মন দিলে সে মন আর ফিরিয়ে নেওয়া যায় না সোহমদা। কিন্তু টগরি, তোমাকে দেবার মতো আমার যে কিছু নেই। আছে তো, বুক ভরা ভালোবাসা, সেটা নিশ্চয়ই দিতে পারবে। টগরি, আচ্ছা সোহমদা, একটা সত্যি কথা বলো তো, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু তোমাকে নিয়ে ঘর বাঁধার শক্তি যে আমার নেই টগর। এক রাহাস অন্ধকার আমার সমস্ত স্বপ্ন, আশা, ভালোবাসাকে গ্রাস করে নিয়েছে। কে যেন আমার বুকের ভেতর থেকে সব সময় বলে 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 তুই একটা প্রতিবন্ধী, তুই একটা সমাজের কীট, তুই রাস্তার ধারে বেড়ে ওঠা একটা আগাছা, একটা আগাছা, একটা আগাছা। ডগরি, আমার ভীষণ কষ্ট হয় জানো, আমার ভীষণ কষ্ট হয়। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। আচ্ছা সোহমদা, আমাকে কি তোমার বোঝা বলে মনে হয়? ছি 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 ছি, ওভাবে বলছো কেন টগরি? ওভাবে বলছো কেন? জানো টগরি, আমি যখন ছোটবেলায় দেখতে পেতাম তখন আমি চাঁদ দেখেছি, আর আজ আমার মনের আয়নায় দেখছি মাটির বুকে ঝরে পড়া এক রক্তে মাংসে গড়া চাঁদকে। সোহমদা, তুই যে আমার পরাণ বন্ধু রে, তুই যে আমার পরাণ বন্ধু রে। সাগরের ঢেউ যদি আমার দু চোখে নেমে আসে, সাগরের ঢেউ যদি আমার দু চোখে নেমে আসে, তবুও তোমায় যাব এমনি করে ভালোবেসে, তবুও তোমায় যাব এমনি করে ভালোবেসে। ভালোবেসে যদি হৃদয় ব্যথায় ব্যথায় ভরে যায়, ভালোবেসে যদি হৃদয় ব্যথায় ব্যথায় ভরে যায়, সে ব্যথা সয়ে যাব খুশি মনে হেসে হেসে, সে ব্যথা সয়ে যাব খুশি মনে হেসে হেসে, তবুও তোমায় যাব এমনি করে ভালোবেসে, তবুও তোমায় যাব এমনি করে ভালোবেসে। তুই যে আমার পরাণ বন্ধু রে, তুই যে আমার পরাণ বন্ধু রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে।
সুখে সংসারই না করছি ঠাকুর। সংসার তো নয় যেন শ্মশান। শ্মশানে তবু পোড়া কয়লা থাকে, কিন্তু এই অনামুখ সংসারে নেই নেই ছাড়া আর কিচ্ছু নেই। তুমি মুখ তুলে যাও ঠাকুর, তুমি মুখ তুলে যাও। এই কি হয়েছে রে? হ্যাঁ, শান্তি মনে একটু ঠাকুর প্রণাম করতে দিবি না? আজ আবার দেখলাম কি দেখলি রে কৃষ্ণ? তোমার বড় ছেলে অরণ, ছোটদের ছেলে আমার ছেলে হয় নাকি? সত্যু বল, সত্যু। টগরিদের বাড়িতে ঢুকতে খানিক বাদে আমিও চুপি চুপি পাঁচিলের পাশে গিয়ে দেখি সে কি ঢলাঢলি, সে কি ঢলাঢলি। তারপর ওমা মা, ও মা, আসার আর সময় পেলো না। বল কি বলছিলিস? যাও বাবা, আমি আবার কি করলাম? তুমি কিছু করনি, করেছে তোমার ভাই। দেখো, সবসময় ভাইয়ের দোষ ধরে তোমাদের একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওই যে বলে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা, তোমাদের দুজনেরই হয়েছে তাই। শুনলি শুনলি, স্বামী থাকো মেয়েটার কথাটা একবার শুনলি? বল কি বলছিলিস? উনুনটা খালি যাচ্ছে। উনুনটা খালি যাচ্ছে? এত বড় ধিঙ্গি হয়েছে, তরকারিটা চাপিয়ে দিতে পারলে না? বলি গতরে কি বাদ ধরেছে? সেটা তো ভালো মুখে বললেই হয়। আমি যেন কোনোদিন রাধি না, সারা দিন তো সংসারের কাজই করি। গায়ের লোকেরা ঠিকই বলে। এই গায়ের লোকে কি বলে রে? বলে লোক না পেলে বাতাসের সঙ্গে ঝগড়া করাই তোমার স্বভাব। আসুক না, আমার সামনে এসে বলুক না, মুখে নুরো গুজে দেব না। কি হচ্ছে নাকি? হ্যাঁ, সকাল থেকে রাত অব্দি চিৎকার চেঁচামেচি চিৎকার। এটা কি সংসার না অন্য কিছু? কি হয়েছে নাকি? কি আবার হবে? কি আবার হবে? বাপরে বাপরে বাপ। তোমার সোহাগী মেয়েকে একটু রান্না করতে বলেছিলাম বলে আমায় কত কথা শুনিয়ে দিলে। থাক মা থাক, তোমাকে আর উনুন সালে যেতে হবে না, আমিই যাচ্ছি। এই কিশো, চল। রাধে গোবিন্দ 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 গোবিন্দ। আরে দাঁড়া না তুমি বিশ্বাস করো বাবা, আমি মাকে কিচ্ছু বলিনি। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। আমার শুধু মনে হয় সেদিন ওই বাড়িতে ওর সাথে তো আমিও ছিলাম, তবে আমার মৃত্যু হলো না কেন? আমি কেন বেঁচে রইলাম? ওরে মা, তুই আবার আমার সামনে দাঁড়িয়ে তোর মরার কথা বলছিস রে মা। জানিস মা, জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু সব কষ্ট আমি হাসি মুখে সহ্য করেছি। কেন জানিস? শুধু তোদের মুখে একটু হাসি দেখবার জন্যে। তোদের যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলতো মা? ঠিক আছে বাবা, আমি আর কোনোদিন এসব কথা বলবো না। লক্ষ্মী মেয়ে আমার, লক্ষ্মী মেয়ে। আরে সমুকে দেখছি না, বাড়িতে নেই বুঝি? ভাই। খাবার সময় হলো, কোথায় যে গিয়ে বসে আছে কে জানে। ভাল লাগে না। ভাই এত ভালো, তবু কেন যে মা ওকে সহ্য করতে পারে না? জগতে এমন কিছু মানুষ আছে যারা অন্যের চোখে জল ঝরিয়ে আনন্দ পায়। ওই কৃষ্ণ আর তোদের মা হচ্ছে তাদেরই দলে। ওরা তোদেরকে আপন ভাবে না রে। ওরা তোদেরকে আপন ভেবে যদি একটু বুকে জড়িয়ে ধরতো, তাহলে আমার কষ্টটা অনেক কমে যেত, অনেক। ভাইয়ের জন্য আমার ভীষণ কষ্ট হয় জানো। যদি কখনো একসঙ্গে খেতে বসি তখন মা আর কৃষ্ণ ভাজা ডাল সবজি মাছ এসব দিয়ে খায়, আর আমাদের দুজনকে দেয় ভাত আর ডালের জল। আমার খেতে কোনো কষ্ট হয় না, কিন্তু ভাইয়ের জন্য আমার ভীষণ কষ্ট হয় জানো। তাই এইসব কথা আগে বলিসনি কেন রে মা? ভাই তো বলতে বারণ করেছিল। ভাই বলেছিল। কি বলেছিল? কি কি? এসব জানতে পারলে তুমি খুব কষ্ট পাবে। হায় ভগবান, হায় ভগবান। মা ভাইয়ের সাথে এত বাজে ব্যবহার করে, অথচ কি রে মা? কি কি? অথচ ভাই কিন্তু মাকে খুব ভালোবাসে। ভাই বলে বাবার মা হলো মর্তের জীবন্ত দেবদেবী। তোমাদের মানে সব বাবা মাকে নিয়ে ভাই একটা কি সুন্দর গান লিখেছে জানো? ওরে বাবা, গান? কি গান রে মা? কি গান? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, জননী দেবী মা। এই ভুবনে নেই গো যাদের, এই ভুবনে নেই গো যাদের কোনো তুলনা। কি হলো? আরে পরের লাইনটা কি? আরে বলছি কি, ভুলে গেছিস? কি রে? যারা দিল মুখে ভাষা, মনে দিল স্বপ্ন আশা,
যারা দিল মুখে ভাষা, মনে দিল স্বপ্ন আশা, স্নেহের ছোঁয়ায় দেয় ভুলিয়ে, স্নেহের ছোঁয়ায় দেয় ভুলিয়ে সকল যাতনা। এই ভুবনে নেই কো যাদের, এই ভুবনে নেই কো যাদের কোনো তুলনা। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। বাবা বাবা, কি সুন্দর গান! পরাণটা আমার একেবারে শীতল হয়ে গেল। মা, ও মা, তোমার এইটুকু আদর পাওয়ার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে থাকে। বাহ 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 বাহ, বিধুমুখী, এই সমুর প্রতি তোমার এই মমতাটুকুই তো আমি দেখতে চেয়েছিলাম। বাহ 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 বাহ, খুব ভালো, খুব। তবে আমার যেন কিরকম সন্দেহ সন্দেহ লাগছে। হ্যাঁ গো, তোমার শরীর টরীর ভালো আছে? ঢং থেকে আর বাঁচি না। আমার শরীরের কি হবে? শরীরের কি হবে? আমি বেশ দিব্যি আছি। না মানে বাবা বলতে চাইছে আমাকে আর ভাইকে গান গাইতে দেখো, তুমি কিছু বললে না তো? হ্যাঁ তো, তোরা তো সব সময় বলিস আমি চিল্লাই। আরে বাবা, আমি যে কেন চেঁচাই সে তোরা বুঝবি না। দেখ, একটা মানুষের উপর এত বড় একটা সংসার, মাথার উপর এত দেনা, বলি সেই দিকে কি কারো হুঁশ আছে? আরে ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা সমু, হ্যাঁ? তুই আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো আরো আগে আসবি তো। এতক্ষণ কোথায় ছিলিস? টগরিদের বাড়িতে। খেয়ে দিয়ে তো আবার ওখানেই যাবি। টগরি একা মেয়ে, কত কাজে লাগতে পারে। হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ, তোকে আমি সবার আগেই খেতে দেবো। তুই এখানে একটু বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি, কেমন? আরে ময়নামা, তোর মায়ের কথাবার্তা তো আমার ভালো ঠেকছে না মা। আমি তো তাই তখন থেকে ভাবছি মা হঠাৎ ভাইয়ের সাথে আজ কেন যে এত ভালো ব্যবহার করছে। তবে তোর মায়ের মনের সত্যি সত্যি যদি পরিবর্তন হয়ে থাকে, আমি আজই ওই চক্রবর্তীদের মায়ের থানে গিয়ে মাকে পুজো দিয়ে আসবো। মা, মাগো, মা। না বাবা, না বাবা, না 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 না, মাকে ভুল বোঝো না, মাকে একদম ভুল বুঝবে না। দেখলে না আমাকে কত আদর করলো, জীবনে প্রথম সমু বলে ডাকলো, একদম ভুল বুঝবে না বাবা। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। তবে তোর মায়ের মন তো স্বয়ং সৃষ্টিকর্তা বুঝতে পারেন না, আমরা তো কোন ছাড়। আয় আয় বাবা, আমার হাত ধর, চল চল। আস্তে আস্তে আস্তে। দেখ, বাইরে থেকে এলে হাত মুখ ধুয়ে তারপর খেতে বসতে হয়। নে, এই গ্লাসে জলে তুই হাত ধো। এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিবি, একটুও ফেলবি না কিন্তু। মা, ও মা, তুমি আমাকে ভাতের বদলে উনুনের ছাই খেতে দিলে মা। তুমি সমস্যাকে এতক্ষণ ধরে ছলনা করছিলে। তুমি মা, তোমার স্নেহ ভালোবাসায় সন্তানেরা ভালো হয়, সৎ হয়। আর সেই মায়ের মনে যদি ছলনা থাকে, তাহলে আমরা সন্তানেরা যে মন্দ হয়ে যাব মা। খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোর মা মরে গেছে। বিধুমুখী, ছি ছি বিধুমুখী, ছি। তুমি কি মানুষ? তুমি তো মা হয়ে সন্তানের মুখে ভাতের বদলে ছাই তুলে দিলে। হ্যাঁ দিলাম, কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়িয়ে বেড়ায়, তাকে আমি সোহাগ করে থালায় ভাত বেড়ে খাবো না, কখনো না। কিন্তু মা, কৃষ্ণ তো কোনো কাজ করে না, ও তো দিন রাত আড্ডা মেরে বেড়ায়। কই, তার বেলা তো তুমি এরকম করো না। এই, কিসের সাথে কিসের তুলনা করছিস রে শয়তানি? কৃষ্ণ আমার পেটের ছেলে, আর তোরা হলে গিয়ে আমার সতীনের বাচ্চা। এতদিন যে তোদের এই বাড়িতে থাকতে দিচ্ছি, এটাই যথেষ্ট। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, এ বাড়ি ছেড়ে চলে যা। যারা তোকে পর ভাবে ভাতের বদলে মুখে ছাই তুলে দেয়, তাদের
তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো? আমার সব কথা, ওকে যদি এই বাড়িতে থাকতে হয়, এই বাড়িতে থেকে ওকে খেতে হয়, তাহলে যেখান থেকেই হোক ওকে টাকা রোজগার করে নিয়ে আসতে হবে। মা, ও মা, আমি কি করে টাকা রোজগার করব? আমি যে চোখে দেখতে পাই না। ভিক্ষে করবি? অন্ধকে দেখলে সবাই ভিক্ষে দেয়। কাল থেকে তুই ভিক্ষে করে টাকা রোজগার করে নিয়ে আসবি, কারণ তোর অসুখের সময়, তোর দিদি ময়নার বিয়ের সময় তোর বাবা যে টাকা ধার করেছে সেটা তোকেই শোধ করতে হবে। আর কেন মা? আর কেন? অনেক তো বললে, এখনো শান্তি হয়নি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা, হারাম জাদি। বেদমুখী, 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 ময়না, ময়না। শোভ, শোভ, বেদমুখী, শোভ, শোভ রে, ও বেদমুখী, শোভ রে। না মা, না মা, আমার দিদিকে মারবে না, দিদিকে কিছু বলবে না, দিদিকে একদম মারবে না, গায়ে হাত দেবে না, আমার দিদিকে কিছু বলবে না, একদম মারবে না, মারবে না মা। তুমি আমাকে মারো, আমাকে মারো, মারো, নাও, এ নাও লাঠি, নাও লাঠি, নাও, আমাকে মারো, জোরে জোরে মারো, আমি লাগলেও কিছু বলবো না, এ নাও লাঠি, নাও, আমাকে মারো, আমার দিদিকে মারবে না, মারবে না আমার দিদিকে। আমি চলে যাচ্ছি মা এই বাড়ি থেকে। টাকা রোজগার করতে না পারলে আমি এই বাড়িতে কোনোদিন আসবো না। এই দিদি, দিদি রে, শোন না, আমি চলে যাচ্ছি রে এই বাড়ি থেকে। হ্যাঁ, আমি না খেয়ে চলে যাচ্ছি বলে তুই যেন কষ্ট পাস না। হ্যাঁ, যা 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 যা, বাবাকে খেতে দে, খেতে দে বাবাকে। বাবার বয়স হয়েছে তো, খিদের জ্বালা সহ্য করতে পারবে না। যা যা, বাবাকে খেতে দে। আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি আমি এই বাড়ি থেকে, চলে যাচ্ছি। বাবা! বাবা বাইরে চলে যাচ্ছে, বাবা ওকে তুমি আটকাও, ওকে তুই তুমি কিছু ভাবিস না, তুই কিছু ভাবিস না, বড্ড অভিমানিত, আমার কথায় বড্ড কষ্ট পেয়েছে। আমি ওকে ডাকলে ঠিক চলে আসবে। শোভ, শোভ, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই যে ঢং করে দুপুরবেলা না খেয়ে কোথায় যাচ্ছ? আগে খেয়ে আমায় উদ্ধার করো, তারপর যেখানে খুশি যাবে। অনেক খেয়েছি গিন্নি, অনেক খেয়েছি, অনেক খেয়েছি, এত খেয়েছি গলা অব্দি ভর্তি হয়ে গেছে গো, গলা অব্দি ভর্তি হয়ে গেছে। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, ভালো করে শুনে রেখে দাও। আজ তুমি আমার ছেলে সমুর সঙ্গে যে দুর্ব্যবহার করলে, একদিন আসবে যেদিন তোমার পেটের ছেলে কৃষ্ণর কাছ থেকে তুমি এর থেকেও চরম 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 দুর্ব্যবহার পাবে। তা না হলে জানবো চন্দ্র মিথ্যা, সূর্য মিথ্যা, ঈশ্বর মিথ্যা, ঈশ্বর মিথ্যা, ঈশ্বর মিথ্যা, ঈশ্বর। বাবা তুমি একা যেও না বাবা, আমিও তোমার সঙ্গে যাব বাবা। এই, তুই কোথায় চললি রে অবাগির বেটি? হ্যাঁ, তোদের গোষ্ঠীর জন্য যে পিন্ডি সেদ্ধ করলাম সেই পিন্ডিটা গিলবে কে? আমাদের পুষ্টির জন্য তৈরি করা পিণ্ডিটা তুমি আর তোমার পেটের ছেলে। আশ মিটিয়ে গেল, আশ মিটিয়ে গেল, আশ মিটিয়ে গেল। বাবা মাইরে! ঢাঙ্গা দেখে আর বাঁচি না, বিষ নেই তাও আবার কুলোপনা চক্কর। আরে মর মর। যাক বাবা, কানাটা বাড়ি থেকে বিদেয় হলো, ঘাম দিয়ে আমার জ্বর ছাড়লো। বাবা, আমার নাম হলো বিদুমুখী।
জায়গা শোন, সুরজজি ফোন করেছিল কালকে তোদের কোনো একটা শুটিং এর ব্যাপারে আজকে মিটিং রয়েছে, এক্ষুনি একবার হোটেল ম্যাডোনা যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায়, কুইক 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 চলে আয়, চলে আয়। আচ্ছা মানে আমাদের যে প্রমোশনটা হওয়ার কথা ছিল। হ্যাঁ রে বাবা। আচ্ছা আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি আয়। দাদা আরে কি হলো? তুমি না থাকলে না আমি একেবারে অথই জলে পড়তাম। আরে দিস ইজ মাই ডিউটি সিস্টার। থ্যাংক ইউ দাদা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। আরে ধন্যবাদ তো আমার, তোকে জানানো উচিত রে আমার, তুই তো বোন। সালা আমার নাম রনিত সেন, আর আমার জীবনে তো আবার টাকাটাই মেন। এই সুরজ সিং একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক। মুম্বাইতে তার অত বড় 5 স্টার হোটেল, মাদ্রাজে তার অত বড় সিমেন্ট ফ্যাক্টরি, গোয়াতে তার অত বড় শপিং মল। অগাধ টাকার মালিক এই সুরজ সিং। শুনেছি সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে ওর নাকি একটা অদ্ভুত যোগাযোগ আছে, তাই ওর হেল্প মানে আনকন্ডিশনাল হেল্প তো আমার চাই। আর সেই হেল্প পেতে আমাকে প্রধান সাহায্য করবে আমার বোন প্রিয়াঙ্কার স্বর্গীয় যৌবন। আমি সুরজ সিং এর চোখে দেখেছি আমার বোন প্রিয়াঙ্কার শরীরের প্রতি এক লোলুপ দৃষ্টি। স্যার আপনি হাসছেন? ও হাসবো না, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। এতদিন আমি মনে মনে যেটা চাইছিলাম আজ সেটা আমার হাতের মুঠোয়। প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি মুম্বাইয়ের মাটিতে তার পা রাখতে চলেছে। কিন্তু ওই বলিউডে পা রেখে প্রিয়াঙ্কা ম্যাম যদি তারই টলিউডে থাকা দাদাকে, মানে কথা বলছিলাম, আপনাকে ভুলে থাকে তো? এই না, প্রিয়াঙ্কা কোনোদিন আমাকে ভুলতে পারে না। প্রিয়াঙ্কাকে সারা জীবন আমার কথা মতো চলতে হবে আমার দেখানো রাস্তায়। আর তা যদি ও না করে তাহলে ওকেও ওর বাবা মায়ের মতোই। স্যার তুমি কিন্তু কিছু শুনতে পাওনি? হ্যাঁ, এই যে আমি এতক্ষণ যা বললাম শুনতে পেয়েছো? পাওনি? আর যদি শুনতে পেয়েও থাকো তাহলে সেটা ভুলে যাও। কথা আর ব্যথা যত তাড়াতাড়ি ভুলতে পারবে তত বেশি দিন তুমি বাঁচবে। সোমনাথ, আমি যেমন প্রয়োজনে কাউকে ভালোবাসতে পারি, ঠিক তেমনই প্রয়োজনে তার গলাটা আমি টুক করে কেটে দিতে পারে। সকলই তো তারই ইচ্ছে। আচ্ছা, আমি করার কে? তোমার কর্ম তুমি করো মা। আর লোকে করি আমি। চলতি পথের মানুষ শোনো, দাদা দিদি মা বোনেরা একটুখানি শোনো। অন্ধ আমি গায়ের ছেলে, গাই যে প্রাণের গান। একটু যদি ভালো লাগে ভরবে আমার প্রাণ, একটু যদি ভালো লাগে করুন কিছু দান। করো অন্ধজনে দান, করো অন্ধজনে দান, করো অন্ধজনে দান। সবাই জ্ঞানী গুণী, কত না সম্মান,
তোমরা সবাই জ্ঞানী গুণী, কত না সম্মান। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই বিধির দান, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই বিধির দান। আমি দিন ভিখারি পথে পথে, দিন ভিখারি পথে পথে, গাই যে প্রাণের গান। একটু যদি ভালো লাগে করুন কিছু দান, একটু যদি ভালো লাগে করুন কিছু দান। করো অন্ধজনে দান, করো অন্ধজনে দান, করো অন্ধজনে দান। চলতি পথের মানুষ শোনো, দাদা দিদি মা বোনেরা একটুখানি শোনো। অন্ধজনে দান করো, অন্ধজনে দান করো, অন্ধজনে দান করো, অন্ধজনে দান করো, অন্ধজনে দান। কাকরি, আমি হাঁপিয়ে গেলাম, একটু বসবো? এই তো এখানে বসো। জানো টগরি, তুমি আমাকে এই হারমোনিয়ামটা না জোগাড় করে দিলে আমি যে কি করে গান করতাম। ও আজ কত টাকা হলো গো পলাশদা? মনে তো হচ্ছে ভালোই হয়েছে, 150-200 তো হবে। দাঁড়া দাদা, আমি গুনে বলছি। না না পলাশদা, এখানে টাকা গুনতে হবে না, এই রাস্তার উপর টাকা গুনতে হবে না। চলো আমরা অন্য কোথাও গিয়ে টাকা গুনবো। আচ্ছা ঠিক আছে। জানো টগরি, আমাকে না অনেক টাকা রোজগার করতে হবে, বাবার সব দিনে তো আমাকেই শোধ করতে হবে। সে তো ভালো কথা, বাবার দেনা তো ছেলেকেই শোধ করতে হয়। বলছিলাম কি সন্ধ্যা, হ্যাঁ আমার না খুব খিদে পেয়েছে, তোমাদের খিদে পায়নি? খিদে আবার পাইনি, ভীষণ খিদে পেয়েছে গো। দেখো না আশেপাশের দোকান থেকে কোনো খাবার পাওয়া যায় কিনা। বলছিলাম কি সন্ধ্যা, হ্যাঁ। রাস্তার ওপারে ভালো একটা সস্তার হোটেল আছে, চলো না এই হোটেল থেকে আমরা ভাত খেয়ে আসি। ভাত? হ্যাঁ। না গো, ভাত খেলে ঘুম আসবে, তখন গান করতে না খুব কষ্ট হবে। তুমি বরং মুড়ি টুড়ি কিছু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাই নিয়ে আসবো। সাবধানে যেও দাদা, আর আচ্ছা। তাড়াতাড়ি চলে এসো, খুব খিদে পেয়ে গেছে। জানো তো একটা ছেলে না খুব বাজে ভাবে আমাকে দেখছিল। তুমি দেখছিলে কেন? এই জন্য তোমাকে আমার সঙ্গে আসতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। আমি কেন তোমার সঙ্গে আসি তুমি সেসব বুঝবে না। এই পলাশদার সঙ্গে তোমাকে একা ছেড়ে আমার চিন্তা হয় না। আর এই কলকাতা শহরে নাকি বিপদ পাই পাই, আমি কি করে তোমাকে পলাশদার সঙ্গে একা ছাড়ি বলো তো? দেখো টগরি, আমার যদি কিছু হয় তুমি না হয় আমাকে বাঁচাবে, কিন্তু তোমার কিছু হলে আমি তোমাকে কি করে বাঁচাবো? আমি অত শত জানি না, আমি তোমায় একা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ব্যাস। টগরি, বিপদ তো কখনো বলে কয়ে আসে না। আমার কপালে যদি বিপদ লেখা থাকে তাহলে সেটা নিশ্চয়ই ঘটবে। চুপ করো, সবসময় শুধু বাজে কথা। 100 বার বলেছি এইসব বাজে কথা বলবে না, সবসময় বাজে কথা। দিদিমণি, আমি থাকতে সন্ধ্যার কোনো বিপদ ছুঁতেই পারবে না, তুমি আমার উপরে ভরসা রাখো। আমি মুখ খুলে কি হবে, আমার অনেক বুদ্ধি, অনেক জ্ঞান। তোমার এত জ্ঞান বুদ্ধি কোথা থেকে হলো পলাশদা? দুঃখের আগুনে পড়ে পড়ে দিদিমণি। এই পলাশদা, কিসব উল্টো পাল্টা বলছো গো? আমি তোমার ভাইয়ের মতো, আর টগরি তোমার বোনের মতো, তা আমরা থাকতে তোমার আবার দুঃখ কিসের গো? খাবার এনেছো? হ্যাঁ এনেছি, মুড়ি আর হোটেল থেকে আলু পটলের তরকারি। বাহ। ওরা আবার প্লাস্টিকে করে ঝোলও দিয়ে দিয়েছে। বাহ 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 বাহ, বাহ। ঝোল দিয়ে ভালো মুড়ি খাওয়া হবে। চলো, ভীষণ খিদে পেয়েছে, খাবারটা খেয়ে নি। চলো চলো চলো। চলো, কিন্তু পলাশদা এই রাস্তার উপর ধুলোবালির মধ্যে খাবো নাকি? না না, তুমি অন্য কোথাও নিয়ে চলো তো। তাহলে চলো দিদিমণি, রাস্তার ওপারে ভালো একটা নির্জন জায়গা আছে, গাছপালাও আছে, ওই গাছের ছায় বসে আমরা নিশ্চিন্তে খেতে পারবো। চলো, চলো, চলো 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 চলো। বলছিলাম কি টগরি, রাস্তার ওপারে তো যাবো, গান করতে করতে যাই, যদি 2-1 টাকা পাওয়া যায় কম কিসে, তাই না? হ্যাঁ হ্যাঁ চলো। অন্ধ আমি গায়ের ছেলে, অন্ধ আমি গায়ের ছেলে, গাইতে প্রাণের গান। একটু যদি ভালো লাগে করুন কিছু দান, করো অন্ধজনে দান করো, অন্ধজনে দান করো, অন্ধজনে দান করো।